বিএনপি বলেছে সাংবিধানিক ব্যবস্থা মানে অভ্যুত্থান হবে। এই দাবিটা কতটুকু যৌক্তিক? এবং উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি নিয়ে গণভোট, এটি গণতন্ত্রকে শক্তিশালী করবে নাকি বিতর্ক বাড়াবে? এই জিনিসগুলো হচ্ছে আসলে অপ্রাসঙ্গিক, যেহেতু একটা আন্দোলনের মুখে এটাই হয়েছে। আমাদের আসলে দ্রুত একটা ইলেকশন, অথবা যদি এটার ভিতরেই সবাই সমন্বয় করে করার উচিত ছিল, বা এই যে বিতর্কগুলো উঠতেছে দলগুলোর ভিতরে নিজেরা আলাপ আলোচনা করে অনেক কিছু সমাধান করা সম্ভব ছিল। আমাদের ওই যে যেটা বলো একটা ভ্যাকুয়াম হয়ে, মানে নিজেদের ভিতরে একটা পারস্পরিক বোঝাপড়ার অভাব আছে, যে কারণে যে যার মতো করে আস্থার জায়গাটা সংকট আছে। এক একটা সুইং করতেছে আর কি। এক্ষেত্রে অনেকেই মনে করেন যে যে শূন্যতাটা, ভ্যাকুয়াম যেটা আপনি বললেন, সেখানে দেশনেত্রী এবং খালেদা জিয়া উনি মানে উনি সকল শুধু বিএনপির নেত্রী নেন, উনি এখন বাংলাদেশের অভিভাবকের রূপেই উনি আছেন। ওনার একটা পদক্ষেপ, এই ব্যাপারে একটা হস্তক্ষেপ। হ্যাঁ, আমি মনে করি যে এরকম সেন্ট্রাল পর্যায় থেকে এরকম একটা ইন্টারভেনশন না আসা পর্যন্ত এরকম বিতর্ক থাকবে মাঠে। জনাব আলী হাসান ভাই, আপনার আরেকটা বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনা এবং তার যে পুত্র সজীব ওয়াজেদ জয়, তাদের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশের আবেদন করা হয়েছে, এটা আপনি জানেন। এটা কি রাজনৈতিক কৌশল না বাস্তবসম্মত কোনো পদক্ষেপ? কি মনে হয় আপনার? রাজনৈতিক কৌশল না, এটা তো আসলে একটা আইনগত একটা পদক্ষেপ। কারণ আইনের এটা তো আরো আগেও করতে পারতো। তো এটা একটা এমন টাইমে হয়েছে যে টাইমে এটা মানে প্রয়োজন। এটা আমি এইভাবেই দেখি আর কি। আচ্ছা, আরেকটা বিষয় দেখলাম যে পত্রিকায় এসেছে যে পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসতে চান, উনি ট্রাভেল ডকুমেন্টসের বিষয়টা উনি উল্লেখ করেছেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? টু লেট, এটা অনেক পরে করা হয়েছে, এটা আরো আগে করা উচিত ছিল। সরকারের মনোভাবটা প্রকাশ পেত আর কি। ধন্যবাদ। আমরা যদি আপনার একটু সমকালীন একটা ইস্যুর দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন আপনি জানেন আগামী 9 সেপ্টেম্বর। এটা নিয়ে একটা টালমাটাল একটা অবস্থা। বিষয়টা নিয়ে একবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়ে আপিল ডিভিশন হয়ে তারপরে একটা পর্যায়ে এসেছে। ইতিমধ্যে আরেকজন প্রার্থী এটাকে আপনি জানেন যে একটা রিট করেছেন, সেটা একটা দিক। কিন্তু এখানে বিভিন্ন কিছু সেন্সিটিভ ইস্যু নিয়ে আমরা দেখি যে বাংলাদেশ সরকার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেখানে সেনাবাহিনী নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন, বলেছেন সেনাবাহিনী নিয়োগ হবে। আমরা যতটুকু জানি সেনাবাহিনী এবং ঢাকা ইউনিভার্সিটি এখানে একটা পারস্পরিক একটা মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্বের বিষয় আছে। ইতিপূর্বে যতবার সেনাবাহিনী সেখানে উপস্থিতি হয়েছিল, কোনো সময়ের কিন্তু আপনার যে অভিজ্ঞতাটা কিন্তু সুখকর নয়। এই বিষয়ে সরকার কি একটি ঝুঁকি নিল মনে হয়? তা আসলে ডাকসু ইলেকশন অনেকদিন পরে হচ্ছে, তো এই কারণে আমাদের কাছে মনে হচ্ছে এরকম। এবং এই ক্লাসটা এই মানে যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এদের যে বাদানুবাদ, এটা আরো বাড়বে বলে আমি মনে করি। কারণ সামনে সময় খুব সংক্ষিপ্ত। তো এটাকে আসলে টেস্ট কেস হিসাবে, এটার পরে আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, রাকসু আছে। তো এই কারণে আমাদেরকে এটাকে খুব ভালোভাবে অবজারভেশন করতে হবে যে আসলে ইলেকশনটা কি হয়, কিভাবে হয়, এবং ভোটটা সুষ্ঠু হয় কিনা। আচ্ছা, এই ডাকসু নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে বলে কি মনে করেন? হ্যাঁ, এটা একটা প্রভাব ফেলবে। এটা প্রভাবটা ফেলবে মনস্তাত্ত্বিক আর কি। মনস্তাত্ত্বিক এটা ওটা আমরা দেখেছি যে ডাকসু 2 দিন নির্বাচনের আগের থেকে 2 দিন আপনার সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ, এবং সাধারণ ছাত্র সেখানে ঢুকতে পারবে না উইদাউট আইডি কার্ড। এটা হচ্ছে একটু বেশি, কিন্তু আসলে ঢাবি কর্তৃপক্ষ যেটা চিন্তা করতেছে যে একটু সুষ্ঠু করার জন্য হয়তো বা এই এগুলো দিচ্ছে, কিন্তু এটা কতটুকু করা যাবে সেটা হলো বিষয়। কারণ আসলে আমরা তো এমন একটা জাতি যে আমরা করোনা লকডাউন দেখার জন্য বাইরে চলে যাই, হ্যাঁ, যে লকডাউনটা কেমন হচ্ছে। ওখানে ডাকসু নির্বাচন কেন্দ্র করে আপনি জানেন যে আজকে মাহিন সরকার, যিনি ভিপি প্রার্থী ছিলেন, উনি পদত্যাগ করেছেন। এবং বিভিন্ন অভিযোগ ছাত্র শিবিরের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অ্যাক্টিভ যে সমস্ত ছাত্র সংগঠন, তারা বিভিন্ন অভিযোগ আনতেছেন। বিশেষ করে হলগুলাতে যে সমস্ত যারা আছেন, যেমন আপনি ধরেন ছাত্র দলের কারা রাজনীতি করে, বাম সংগঠনের কারা রাজনীতি করে, এটা একে অন্যকে চিনে পরিচিত। তো হলের মধ্যে ছাত্র শিবিরের সাথে কারা সংশ্লিষ্ট, এই কমিটি না থাকার কারণে তাদেরকে চিনতে পারছে না।
ফলে দেখা যায় যে কখনো তারা সাধারণ ছাত্রদের ব্যানারে চলে আসে, আবার কখনো কখনো তারা শিবিরের পরিচয় দেয়। এতে করে কি একটা বৈপরীত্য কি আপনি মনে হয় যে এটা আরো খোলাসা হওয়া উচিত থাকা এটা দরকার? আসলে ইলেকশনটাই এরকম, যে ইলেকশনে তো আসলে বিভিন্ন এরকম মতপার্থক্য তৈরি হবে, মতপার্থক্য থাকবে। এখানে আসলে সবার উচিত হচ্ছে, যেহেতু সবগুলো পক্ষই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, জি, এই মনোভাব নিয়ে সবাইকে ইলেকশনে অংশগ্রহণ করা উচিত। ধন্যবাদ। আসলে এখানে যে ডাকসু নির্বাচন অনেক দিন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, আপনি জানেন। ডাকসু নির্বাচন তরুণ নেতৃত্বের জন্য, ছাত্র সংগঠনগুলোর জন্য কি কোনো ভূমিকা রাখবে? কি মেসেজ দিতে পারে এই নির্বাচনটি? এটা একটা বিশাল ভূমিকা রাখবে, কারণ এখন আমাদের ছাত্র সংগঠন, যেমন ছাত্রলীগের সময় কিছু নিয়ম ছিল যে অবিবাহিত এবং 28 বছরের একটা লিমিটেশন ছিল। এটা যে জিনিসগুলো ভালো সেগুলো ভালো বলতে হবে। এটা ছাত্র দলের ভিতরে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে ছাত্র দলের ভিতরে অনেক দিক থেকে কিছু শৃঙ্খলা আসবে। তো এরকম ভালো দিকগুলা, যে ডাকসুর মাধ্যমে একটা প্রতিযোগিতা শুরু হবে বলে মনে করি, যে পজিটিভ প্রতিযোগিতা রাজনীতির ক্ষেত্রে। ধন্যবাদ। আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনি মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। বিডি জনমতের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ দর্শক মণ্ডলী। এতক্ষণ আমরা কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি বিষয় নিয়ে, ডাকসু নির্বাচন সহ অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। আমাদের সাথে উপস্থিত ছিলেন, কথা বলেছেন বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব আল এহসান সাহেব। আপনারা কষ্ট করে আমাদের সাথে ছিলেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।